আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো কার কেমন সামারটা যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেশের বাইরে আমাদের গরমের দিনগুলো কেমন যেন একটা ওলটপালট হয়ে যায়। মানে পাগলের মতো সবকিছু যেমন দ্রুত দ্রুত হয়ে যায়। সামার আসার আগে বাচ্চাদের একটা ওয়েট থাকে কখন স্কুল বন্ধ হবে, বা প্যারেন্টসরাও মনে করেন যে এটা সেটা করব। কিন্তু আমার কাছে মনে হয় সামারটা শুরু হয় ঠিকই, আমাদের কিন্তু লম্বা ভেকেশন থাকে, আমেরিকার কথা বলছি। আমাদের প্রায় ২.৫ মাস ৩ মাসের মতো বন্ধ। তো জুনের ১০ তারিখে শেষ হয়েছে তো স্কুল, আর ইনশাল্লাহ খুলবে গিয়ে অগাস্টের ২৭ তারিখ। তো বুঝতেই পারছেন অলমোস্ট 3 মান্থ, আমি যদি ভুল না করে থাকি, জুন জুলাই অগাস্ট। হ্যাঁ, তো এই ৩ মাস মনে হয় যে অনেক লম্বা সময়, কিন্তু বিশ্বাস করেন এত দ্রুত যায়। দেখুন অলরেডি জুন মাস গিয়ে জুলাই মাস চলে এসেছে। তারপরও মনে হচ্ছে কোনো কিছুই করতে পারছি না। ঘরের কাজকর্ম যে ওইভাবে হয় তেমনটা না। গরমে হাঁসফাঁস করতে হয়, গরম লাগে, টায়ার্ড হয়ে যাই। ওইরকম করে ভালো করে কাজও করা যায় না। প্লাস আমার যেটা হয়, আমি খুব বেশি টায়ার্ড হয়ে যাই বা এনার্জি থাকে না। গরমে মনে হয় প্রায়ই এরকম হয় যে ঘুম ঘুম ভাব চলে আসে, টায়ার্ডনেস লাগে। ফলের টাইমে আমি দেখেছি অনেক কাজ করা যায়, বা স্প্রিং টাইমে, কিন্তু গরমের দিনে কেমন যেন অন্যরকম লাগে। তো প্ল্যান থাকে এখানে ঘুরতে যাওয়া, ওইখানে ঘুরতে যাওয়া। ওয়েদার ভালো হলে যেটা হয়, সবাই মুক্ত বিহঙ্গ হয়ে যায় একদম। পাগলের মতো ছোটাছুটি করতে চায় সবাই, কিন্তু দেখা যায় আল্টিমেটলি কোনো কিছুই হয় না। তারপরও আলহামদুলিল্লাহ সামারটা এনজয় করা যায়, ভালোই লাগে। বিশেষ করে মিশিগানের ওয়েদার তো পারফেক্ট হয়ে যায় একদম। তবে অতিরিক্ত গরম সহ্য করা যায় না। আর এই তো কুরবানি ঈদ কবে গেল, আমি কিন্তু এখনও গরুর মাংস খাওয়া হয়নি। যেটা আমরা ট্রেডিশনালি সিলেটে দেখা যেত যে কুরবানির মাংস দিয়ে রুটি, চালের রুটি দিয়ে খাওয়া। আমাদের দেশে তো ঈদ মানেই হচ্ছে বেশি করে চালের রুটি বানানো আর ফ্রেশ গরুর মাংস দিয়ে খাওয়া। আর পরের দিন সেটা মাংস শুকিয়ে শুকিয়ে একদম ঝুরা ঝুরা হয়ে গেলে সেটা দিয়েও রুটি দিয়ে খেতে অনেক মজা লাগতো। মানে সপ্তাহ খানিক পর্যন্ত গরুর মাংস চলতো আর কি। তো আমি কিন্তু আজকে গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ঝটপট করে। আজকের মাংসটা একদম ফাটাফাটি হয়েছিল। জানি না কুরবানির মাংস করে নাকি এমনিতেই। তো দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা, তারপরে একটু কারি পাউডার, তারপরে লবণ দিয়ে দিয়েছি আন্দাজ করে। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া প্রায় ১ চা-চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ প্রায় ২ থেকে ৩ চাপের মতো। তার সাথে দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট। রসুনের পেস্ট মনে করেন ২ থেকে ৩ টেবিল চামচ, আর আদার পেস্ট দিয়েছি ৪ থেকে ৫ টেবিল চামচ। আদাটা একটু বেশি দিয়েছি যাতে আদার ঝাঁঝে মাংসটা খেতে ভালো লাগে। দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে বেশি করে মাখালে হয় কি, মাংসের ভেতরে মশলাটা ঢুকে। আর এদিকে তো আপনারা দেখতে পেরেছিলেন তেলের মধ্যে আস্ত সব গরম মশলা দিয়েছি, দালচিনি, এলাচি, তেজপাতা, লং, গোলমরিচ দিয়ে পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। আর একদম গোল্ডেন ব্রাউন কালার করার পরে তার সাথে আমি হচ্ছে মাখানো মাংসটা দিয়ে দিলাম। আর এভাবে হয়তো বা অনেকেই করে থাকেন, কিন্তু তারপরও শেয়ার করছি আর কি। আর এখানে হচ্ছে চালের রুটি বানাবো। চালের রুটির পরিমাণ অনেকেই আমরা অনেক সময় বুঝি না। আমাকে প্রায় সময় নতুন আপুরা কমেন্ট করেন যে, আপু আমরা পানি হয়তো বেশি দিয়ে দিই, রুটি হতে চায় না বা আন্দাজ পাই না। তো ২ কাপ চালের জন্য আমি সবসময় ২ কাপ পানি দিই, বা একটু বেশি পানি লাগে যদি আপনার গুঁড়িটা পুরনো হয়। তো বাঙালি বা ইন্ডিয়ান গ্রোসারি শপে কিন্তু রাইস ফ্লাওয়ার নামে এই ধরনের চালের গুঁড়ির প্যাকেট কিন্তু কিনতে পাওয়া যায়। আপনি চাইলে একদম ফাইন পাউডারটা কিনতে পারেন, আবার কোর্সটা কিনতে পারেন। আমি এটা হচ্ছে একদম ফাইন পাউডার যেটা, সেটা ইউজ করছি রুটির জন্য। তো ২ কাপের মধ্যে আমি চিনি বলছি, লবণ দিয়ে দিয়েছি ১ চা-চামচের মতো। দিয়ে একদম মেজারিং কাপে ইভেন করে আমি কি বলে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা অফ করে দিব। এতে করে আমার রুটির ডোটা বা খামিরটা রেডি হয়ে যাবে। তবে আমার আরও একটু পানি দেওয়া উচিত ছিল, কারণ আমার গুঁড়িগুলো কি বলে একটু পুরনো ছিল। তো এইজন্য একটু টাইট হয়ে গিয়েছে। আর টাইট হয়ে গেলে কিন্তু রুটি বেলতে অনেক কষ্ট হয়, আর প্লাস হওয়ার পরে একটু শক্ত শক্ত হয়ে যায়। তো আমি এটা আসলে খেয়াল করিনি যে পুরনো প্যাকেট, তাই একটু মানে কম পানি হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন যাতে ২ কাপ পানি দিয়ে আরও একটু অল্প দিয়ে দিতে, বা মনে করেন যদি ডো মাখানোর সময় আপনার হাতে বেশি টাইট লাগছে বা শক্ত লাগছে, সেই ক্ষেত্রে অল্প একটু গরম পানি অ্যাড করে দিবেন, তাতে করে সুন্দর করে সফট হয়ে যাবে।
তো এখানে আমি একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে মৌরি, মিষ্টি মৌরি যেটা, সেটা মাংসটা যখন অর্ধেক কষে এসেছে এই পর্যায়ে অ্যাড করছি। আমি কিন্তু এটা বাগারে দেইনি, কারণ এটা বাগারে দিলে নষ্ট হয়ে যাবে ফ্লেভার। তো এটাই চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। এটা বলতে পারেন আমি এক্সপেরিমেন্টালভাবে আগে ইউজ করেছি, তো খেতে আমার কাছে ভালো লেগেছে। অনেকটা আচারি একটা ভাব আনে। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো জিরা। এই মৌরি আর কালো জিরা দেওয়াতে গরু মাংসটাতে অন্যরকম একটা টেস্ট অ্যাড হয়। যারা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, যারা কিনা একটু আচারি আচারি মাংস খেতে পছন্দ করেন। তো এখন বের হয়েছে আমার গার্ডেনে, মাংস তো হচ্ছে আর চালের গুঁড়িও রেডি, মানে হতে একটু সময় লাগবে যেহেতু একদম গরম। তো গরমের ভাবটা যেতে হবে, তো তারপরে আমি মাছতে হবে, নয়তোবা এত গরম সহ্য করা যাবে না। ফালা কাজরাকের খেলাধুলা শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, শিকাগো থেকে আসার পরে কিন্তু গার্ডেনে আর যাইনি, আর গার্ডেনে এসে দেখি একদম আগাছায় ভরে গিয়েছে। যখনই কোথাও বেড়াতে যাওয়া যায়, গার্ডেন যদি থাকে, তাহলে দেখা যায় এগুলো যেমন এক্সট্রা একটু গ্রোথ হয়, বিশেষ করে আগাছার। যদিও বা এবছর আমার তেমন একটা গার্ডেনিং করা পড়েনি, কিন্তু কেন জানি না এবার বড় হতে চাচ্ছে না। সার দেয়া হয়েছে, সবই দেয়া হয়েছে, মাটিও নতুন করে দেয়া হয়েছে, কিন্তু তবু কেন যেন গাছগুলো মানে এত বেশি বড় হয়নি। নর্মালি যেরকম আমার গার্ডেনে গাছ বড় হয় দ্রুত, ওইভাবে না আর কি। তো এখানে তো কাঁচামরিচ, তারপরে ঢেঁড়স, তারপরে বেগুনের গাছ লাগিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন ছোট ছোট আগাছার মতো অনেকগুলো হয়েছে। তো আমি একটু উইড ক্লিন করে দিয়েছি। তারপরে এখানে আম্মা বললেন যে এইগুলো উইড না, এগুলো শাকের মতো, খাওয়া যাবে। তো পরে ভাবলাম থাক, যেগুলো উঠেছে একদিন শাক করে খাবো। আর এদিকে ধনেপাতা মাশাআল্লাহ একটু বড় হয়ে গিয়েছে। আরে এদের চিৎকার। তো এখানে কিন্তু আমার টমেটো গাছে বেশ কয়েকটা টমেটোও ধরেছে। এবার মাত্র একটা গাছ নিয়ে এসেছি। নর্মালি আসলে সামারে সত্যি কথা বলতে গার্ডেনিংয়ে এত বেশি সময় দেওয়া যায় না, আমাদের দৌড়াদৌড়ি একটু বেশি হয়ে যায়, বিয়ে শাদি এটা সেটা। আর আম্মা এখানে এই গাছগুলো লাগিয়েছেন। এটা আই থিঙ্ক উনি বললেন মিষ্টি কুমড়ার চারা। তো এগুলো আবার মাশাআল্লাহ একটু একটু করে বড় হচ্ছে। নেইবাররাও লাগিয়েছে, ওই পাশে আমাদের আমেরিকান নেইবার সবসময়ই টমেটো কিউকাম্বার লাগায়, কিন্তু ওরাও খাওয়ার সময় পায় না। লাস্টের দিকে দেখা যায় টমেটো ঝরে একদম পড়ে থাকে। আমিও আর লজ্জায় বলি না যে পেরে নিয়ে যাই, নয়তোবা আমি পেরে এনে ডিপ করতে পারতাম বা খেতে পারতাম, এমনি এমনি পড়ে থাকে। আর এই যে শাকগুলোর কথা বলছিলাম, এগুলো নাকি এক ধরনের শাক, এগুলো খেতে মজাই লাগে। তো যাই হোক, এখন আমার রুটির যে ইয়েটার খামিরটা, সেটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, হাত দিয়ে টাচ করা যাচ্ছে আর কি, এরকম গরম। তো আমি এখন আস্তে আস্তে মাখা শুরু করেছি। তো আমি যেটা বললাম, আমার একটু ভুল হয়েছে। এখানে যদি আমি হাফ কাপ পানি, যখন দেখেছি একটু টাইট টাইট, হাফ কাপ গরম পানি দিয়ে দিলেই কিন্তু একদম সফট একটা খামির হয়ে যেত, আর রুটিগুলো বেলতেও সুবিধা হতো। তো আমি এই পণ্ডিতি করে ভেবেছি যে না, করে ফেলতে পারবো, তাই একটু কষ্ট করেই মথে নিয়েছি। এত খারাপ লাগেনি, বাট আর একটু সফট হলে আর কি একদম পারফেক্ট হতো। তো আপনাদের জন্য টিপস, যদি কখনো মনে করেন যে ডোটা বেশি টাইট হয়ে গিয়েছে, তখন হালকা একটু গরম পানি অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। আর যদি মনে করেন বেশি পানি পড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে তো গুঁড়ি অ্যাড করা যায়, সেটা কোনো প্রবলেমই না। তো এখন হচ্ছে আমি একদম ঐতিহ্যবাহী রুটি বানাচ্ছি। আমার রুটি দেখে ঐতিহ্যবাহী বলার কারণ হলো, আমি আমার নিজের রুটি দেখে আমি হাসতে হাসতে শেষ। মানে কি যে একটা অবস্থা, 4 কোণা 5 কোণা সব কোণা হয়ে যাচ্ছে একদম। তো আমি আসলে রুটি টুটি বানানো হয় না, তো এই জন্য এত বেশি সুন্দর করে পারিও না। হয়তো বা চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। পারি না বলতে পৃথিবীতে কোনো কথা নেই। আমি আসলে বিয়ের পর থেকেই এই জিনিসটা ফলো করি। থাকে না অনেকে বিয়ের পরে বলে আমি পারি না, আমি পারি না বলে বলে কাজ থেকে ফাঁকিঝুঁকি করে। আমি দেখা যায় উল্টা, আমি বলতাম, আমার বরং পারি না বলতে লজ্জা লাগতো। এই জন্য অনেক কাজই আমার আলহামদুলিল্লাহ হয়তো বা শেখা হয়ে গিয়েছে। আমি বলতাম না কখনো যেটা পারি না, মনে করেন পারি বলে আমি চেষ্টা করতাম ফার্স্ট টাইম, তারপরে হোক না হোক সেটা পরে দেখা যাবে, আস্তে আস্তে শিখে ফেলবো, এরকম আর কি অবস্থা। তো রুটিও আমি এরকম প্রথমবার বানিয়েছিলাম সময়, আল্লাহ কি যে অবস্থা, বড় বড় একদম ইয়াহুম সাইজের, তারপরে হেভি ডিউটি এক একটা, মানে কাঁথার মতো হেভি আর কি। রুটি তো হবে পাতলা। চাইলে কিন্তু আমি সুন্দর করে যে স্টিলের বাটি থাকে, এগুলো দিয়ে কেটে গোল গোল করে শেপ করে দিতে পারতাম, তো এত ঝামেলা করতে ইচ্ছে হয়নি। আর আলটিমেটলি তো পেটেই যাবে, স্কোয়ার হোক আর রাউন্ড হোক একরকম গেলেই হলো।
মাংসটা কিন্তু ফাটাফাটি হয়েছে। তো এই যে এখন তেল ভেসে উঠেছে, আমি একদম অল্প আঁচে কিন্তু চুলাতে বসিয়ে রেখে দিব। আর এটাই হচ্ছে ট্রিক্স, যখনই দেখবেন মাংসটা হয়ে এসেছে অলমোস্ট 90%, তখনই চুলার আঁচ একদম ধিমি করে দিবেন, মানে একদম লো আঁচ যেটাকে বলে। আমি তো ইলেকট্রিকের স্টোভ আমি একে দিয়ে রেখে দিয়েছি, তো আমার যত সময় লাগবে রুটিগুলো ছেঁকতে বা বানাতে তত সময় পর্যন্ত আমি জাল করব। এতে করে হবে কি, মাংসটা একদম সফট হয়ে যাবে, আবার একদম খুলে খুলে যাবে না। আবার আমি আবার ওই রকম মাংস পছন্দ করি না যে একদম খুলে খুলে যাবে, মানে মাংসর শেপটা পারফেক্ট হবে তো থাকতে হবে, বাট একটু সফট হবে আর কি। কাবাব হলে আবার ওই ধরনের বিহারি কাবাব টিহারি কাবাব হলে তখন একদম খুলে খুলে আসলে ওইটার মজা একরকম, বাট গরু মাংস ভুনা হলে আর কি শেপটা ঠিক থাকবে বাট সফট হবে, এই টাইপের ভাল লাগে। আমার আব্বা আবার অন্যরকম ছিলেন, আব্বাও সেম আমার মতো, মানে বলতেন যে একটু মাংস শক্ত হবে, দাঁত বুঝতে হবে যে দাঁত গরু মাংস খাচ্ছে, বেশি সফট হয়ে গেলে মজা লাগে না। প্লাস আপনি দেখবেন ঝোল টোল একদম কেমন মাখো মাখো হয়ে একদম মাংসের টাংসের কালারও চেঞ্জ হয়ে যায় বেশি সফট হলে আর কি। তো একে একে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি, আর রুটি যখন 2-3টা ছেঁকা হয়ে যায় তখন ভেজা কাপড় বা আমি পেপার টাওয়েলকে ওয়েট করে সিঙ্কে নিয়ে আবার তাওয়াটাকে বা ফ্রাই প্যানটাকে একটু ক্লিন করে নিতে হয়, নয়তো বা দেখা যায় পুরা পুরা যে গুঁড়িটা সেটা কিন্তু চালের রুটির মধ্যে লেগে কেমন যেন দেখতে মনে হয়, সাদা থাকে না, ব্রাউন কালার হয়ে যায়। তো এমনিতে আবার রুটিগুলো সব একদম ফকফকা সাদা করে ছেঁকছিলাম আর কি। আর এদিকে আমি তিথি ডোর নাটকটা দেখছিলাম, কারণ এই ধরনের কাজ কিন্তু এত বিরক্তিকর, রুটি ছেঁকা বানানো এগুলো আর কি একটু কেমন যেন বিরক্তিকর লাগে। আর গরম কিন্তু আমাদের অতিরিক্ত গরম, আমি তো এসি অন করা আমাদের গরম আসার পর থেকেই জাস্ট যে কয়দিন একটু ঠান্ডা ওয়েদার হয় তখনই এসি অফ হয়, নয়তো বা 24/7 এসি চলে, নয়তো বা দেখা যায় মাথা নষ্ট হয়ে যায়, গরমে কাজও করা যায় না আর অস্বস্তি লাগে। আর এখন এই তো মাংস দিয়ে রুটি দিয়ে ফাইনালি খেলাম। I love you a lot. You're such a big dummy. হাজরাক প্রিটেন্ড হাসি করছে, ও এত নাটক করতে পারে, এক এক সময় এক এক কাহিনী করে। তো এই তো মাংসটা আসলে দেখতে পাচ্ছেন কালার কেমন এসেছে, আর এই যে আচারের মতো একটা ফ্লেভার এসেছিল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যাদের বাসায় কোরবানির মাংস আছে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এখানে আমার অ্যামাজনের কিছু জিনিস এসেছে যেটা কিনা আমার মান্থলি সাবস্ক্রাইব করা, মানে প্রত্যেক মাসেই আমি অটোমেটিক সেম তারিখে আর কি ওরা ডেলিভারি দেয়। তো অ্যামাজনে প্রায় অনেক সময় অনেক জিনিসই আমি সাবস্ক্রাইব করে রাখি। সাবস্ক্রাইব করলে দেখা যায় মান্থলি যদি 5টা 6টা আইটেম থাকে তখন 5% বা 10% এইরকম ডিসকাউন্ট পাওয়া যায়। আর যে জিনিস আপনার ফ্রিকোয়েন্টলি লাগে ওইগুলো তো দেখা যায় এমনিতেই কিনতে হয় বা অর্ডার দিতে হয়, তখন সাবস্ক্রাইব করে রাখলে হয় কি টাকাটা সেভ করতে পারলেন আর কোনো চিন্তা নেই, আপনার চলে আসবে। যেমন এই আদিয়ানে বাবার দাড়ির যে তেলটা আর কি, এটা আমি মান্থলি করে রেখেছি, কারণ ওর দাড়িতে তেল লাগেই লাগে, তো মাসে শেষ হয়ে যায় একটা টিউব, তো বোতল, তো এটাও আমি এরকম সাবস্ক্রাইব করে রেখেছি। প্লাস ফালাক আজরাকের ভাইটামিনস, এই যে প্রায় সময় আপুদের কিন্তু কমেন্ট পাই যে আপু ওই ব্লগটা খুঁজে পাচ্ছি না, তো আসলে যখন আনবক্স করি তখন হয়তো আমার সবসময় রেকর্ড করা হয় না, আর আজকে ভাবলাম মেক শিওর করে এই পার্টটা রেকর্ড করি। ইনশাআল্লাহ চেষ্টা করবো আজকে ডেসক্রিপশন বক্সে এই প্রত্যেকটা আইটেম লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে 2 বছরের উপরে যে কোনো বাচ্চা খেতে পারবে, এটা হচ্ছে একদম ভেগান, মানে কোনো ধরনের অ্যানিম্যাল কোনো রেনিটিন বা ওই যে জেলেটিন বেলেটিন থাকে না কত কিছু, ওই রকম না। আর বাচ্চারা খুব মজা করে খায়। আপনার বাচ্চা যদি গামি বেয়ার টাইপের ক্যান্ডি খেতে পারে তাহলে এই ভাইটামিনসগুলো কিন্তু খেতে পারবে। আমি প্রত্যেক দিন 2টা করে ফালাক আজরাককে দেই। আর এখানে হচ্ছে এটা অরিগেন, যে দুধটা দিই প্রোটিন শেক, ফালাককে এভরিডে দেই, কারণ আমার ফালাক তো খাবার একটু ঝামেলা করে, আর এভরিডে একটা করে দেই। এটারও লিঙ্ক দিয়ে রাখবো, অনেক আপুরাই অলরেডি খাওয়াচ্ছেন। এটা আমার ভাতিজা বউ রেকমেন্ড করেছিল। আমি এখন অবধি প্রায় 1.5 বছর ধরে আমি প্রত্যেক মান্থে 2 বক্স ফালাকের জন্য আনাই। মনে হয় যে ওর প্রোটিনের ঘাটতিটা আর কি এই বোতল একটা দিলে আর কি আমি শান্তি পাই। আর এই বোতলগুলো আজরাকের জন্য আমি অ্যামাজন সার্চ করে নিয়ে এসেছি, ভাবলাম আপনাদেরও কাজে আসবে। আর প্লিজ আমার জন্য দোয়া করবেন, আপনাদের সাথে কিন্তু আমার প্রত্যেকটা দরকারি আইটেম আপনাদের জন্য শেয়ার করি, এটা চিন্তা করে যাতে আপনাদেরও কাজে আসে বা আপনাদের উপকার হয়। আর
আমার ওইরকম না যে যেটা আমার জন্য উপকার হয়েছে আমি লুকিয়ে রেখে দেবো, আপনাদের সাথে শেয়ার করব না। তো এই বোতলটা ঝাঁকি দিলেও কিন্তু দুধ বের হয় না, প্লাস টডলারের জন্য যারা দুধ ছাড়াতে চাচ্ছেন বাচ্চাদেরকে, বোতলে দিতে চাচ্ছেন না বা নিপল ছিঁড়ে ফেলে বাচ্চারা ফ্রিকুয়েন্টলি, তাদের জন্য একদম পারফেক্ট। যেমন আমার আজরা রেগুলার বোতলের নিপল ছিঁড়ে ফেলে দাঁত দিয়ে কামড়ে, প্লাস ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দুধ দিয়ে সোফা টোফা সব ভরিয়ে দেয়। তো এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে ওর জন্য। তো এটারও লিঙ্ক দিয়ে রাখবো একদম। আর এটার কিন্তু যে ঠান্ডা গরম থাকে ইনসুলেটেড বোতলও আছে সেম কোম্পানির, ওইটাও আমি দিয়ে রাখবো। আমি ওইগুলো অর্ডার করেছি আসার জন্য। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।